আজ আমরা ল্যাংস্টন হিউজের বিখ্যাত কবিতা হার্লেম নিয়ে কথা বলবো। এই কবিতাটা শুরু হয় একটা খুব সহজ প্রশ্ন দিয়ে, কিন্তু এর সম্ভাব্য উত্তরগুলো আমাদের এমন এক গভীর সামাজিক যন্ত্রণা আর চূড়ান্ত এক সতর্কবার্তার দিকে নিয়ে যায় যা ভাবলে অবাক হতে হয়। চলুন এই কবিতার গভীরে প্রবেশ করা যাক। একটা স্থগিত বা আটকে রাখা স্বপ্নের কি হয়? এই একটা লাইন দিয়ে কিন্তু কবিতাটা আমাদের চিন্তার জগতে একটা বড় নাড়া দেয়। যখন কোনো আশা বা স্বপ্নকে জোর করে থামিয়ে রাখা হয়, তখন তার আসল পরিণতি কি হতে পারে? তো প্রথমেই আসা যাক এই স্থগিত স্বপ্ন বা ডিফার্ড ড্রিম বলতে কবি ঠিক কী বোঝাতে চেয়েছেন, আর কোন সময় কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি এই প্রশ্নটা তুলেছিলেন। চলুন আগে সেটাই একটু বুঝে নিই। মানে, স্থগিত স্বপ্ন হলো এমন কোনো আশা বা লক্ষ্য যা পূরণ করতে দেওয়া হচ্ছে না, যাকে পিছিয়ে দেওয়া হচ্ছে বা থামিয়ে রাখা হচ্ছে। সোজা কথায় এটা এমন এক আকাঙ্ক্ষা যা শুধু অপেক্ষাই করে চলেছে। এই অসাধারণ কবিতাটা লিখেছিলেন ল্যাংস্টন হিউজ সেই ১৯৫১ সালে। এটা ফ্রি ভার্স বা মুক্ত ছন্দে লেখা, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এর প্রেক্ষাপটটা। সেই সময় আফ্রিকান আমেরিকানদের স্বাধীনতা, সমতা আর সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছিল। আর ঠিক এ কারণেই কবিতার স্বরে একটা প্রশ্ন তো আছেই, সাথে আছে একটা চাপা উত্তেজনা আর এক ধরনের সতর্কবার্তা। এখন কবি সেই মূল প্রশ্নের কয়েকটা সম্ভাব্য উত্তর আমাদের সামনে তুলে ধরেন, আর তিনি এটা করেন কিছু অসাধারণ শক্তিশালী ছবি বা চিত্রকল্পের মাধ্যমে। মানে, তিনি আমাদের চোখের সামনে ফুটিয়ে তোলেন একটা স্বপ্ন কিভাবে ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে পারে। প্রথম সম্ভাবনা, এটা কি রোদে রাখা কিশমিশের মতো শুকিয়ে যায়? একবার ভাবুন তো ছবিটা, একটা তাজা রসালো আঙুর রোদের তাপে শুকিয়ে ছোট্ট প্রাণহীন একটা কিশমিশে পরিণত হচ্ছে। এর মানেটা হলো স্বপ্নটা তার ভেতরের সতেজতা, তার জীবনী শক্তি সব হারিয়ে ফেলে। ঠিক যেমন একটা আঙ্গুর শুকিয়ে শক্ত আর প্রাণহীন হয়ে যায়, স্বপ্নটাও অবহেলায় পড়ে থেকে থেকে সংকুচিত হয়ে যায়। এরপর কবি আরও বেদনাদায়ক ছবি আঁকেন। নাকি এটা একটা ক্ষতের মতো পেকে ওঠে আর তারপর গড়িয়ে পড়ে? ঠিক যেমন একটা ক্ষত সারাতে না পারলে পেকে ওঠে, পুঁজ হয়, তেমনি আটকে থাকা স্বপ্নটাও একসময় ভয়ানক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়। এটা মনের ভেতরে সংক্রমণ আর তিক্ততা তৈরি করে, যা ধীরে ধীরে ছড়িয়ে পড়তে থাকে। তৃতীয় প্রশ্নটা আরও তীব্র, আরও সরাসরি। এটা কি পচা মাংসের মতো দুর্গন্ধ ছড়ায়? এই ছবিটা তো আমাদের অনুভূতিতে সরাসরি একটা ধাক্কা দেয়, তাই না? এখানে কবি বোঝাতে চাইছেন যে স্বপ্নটা হয়তো পুরোপুরি পচে যেতে পারে। এটা তখন গভীর হতাশা আর অবক্ষয়ের প্রতীকে পরিণত হয়। যা একসময় সুন্দর ছিল, তাই এখন একটা ঘৃণার বস্তু হয়ে ওঠে। চতুর্থ সম্ভাবনাটা আবার একটু অন্যরকম, একটু গোলমেলে। নাকি এর ওপরটা মিষ্টির মতো জমে শক্ত হয়ে যায়? এই ছবিটার একটা দ্বৈত অর্থ আছে। মানে, বাইরে থেকে দেখলে হয়তো মনে হবে সবকিছু ঠিকঠাক, একটা মিষ্টির আবরণের মতো সুন্দর, কিন্তু সেই আবরণের ভেতরে স্বপ্নটা আসলে নষ্ট হয়ে গেছে, তার আসল সত্তাটাই হারিয়েছে। স্বপ্ন যে শুধু পচে যায় তাই না, কখনো কখনো এটা একটা জীবন্ত বোঝা হয়ে ওঠে। চলুন পরের অংশে দেখি কবি এই ভারের কথা কিভাবে বলেছেন। কবি এখানে একটা একদম নতুন ধারণা দিচ্ছেন। হয়তো এটা কেবল একটা ভারী বোঝার মতো নুয়ে পড়ে। এখানে স্বপ্নটা আর পচে যাচ্ছে না, বরং একটা নিষ্ক্রিয় ওজনের মতো হয়ে যাচ্ছে। এর মানে হলো একটা অপূর্ণ স্বপ্ন কাঁধের উপর বিশাল একটা বোঝার মতো চেপে বসে। এই বোঝাটা মানুষকে ক্লান্ত করে দেয়, আশাহীন আর অবসন্ন করে তোলে। অবিচারের ভারে মানুষ যেন আস্তে আস্তে নুয়ে পড়ে। এতক্ষণ তো আমরা দেখলাম স্বপ্ন কিভাবে শুকিয়ে যায়, পচে যায় বা একটা বোঝা হয়ে ওঠে, কিন্তু কবি এখানেই থামেননি। তিনি কবিতার শেষে এমন এক সম্ভাবনার কথা বলেছেন যা একেবারে চমকে দেবার মতো। নাকি এটা বিস্ফোরিত হয়? ব্যাস, এই একটা ছোট্ট প্রশ্ন পুরো কবিতার মোড় ঘুরিয়ে দেয়। এটা আর কোনো সাধারণ প্রশ্ন থাকে না, এটা হয়ে ওঠে একটা চরম সতর্কবাণী। আর এখানেই কবিতাটি তার চূড়ান্ত কথাটা বলে দেয়। দীর্ঘদিন ধরে মানুষের স্বপ্নকে যদি এভাবে দমিয়ে রাখা হয়, তাহলে তাদের ভেতরে জমে থাকা ক্ষোভ, হতাশা আর যন্ত্রণা একদিন বিদ্রোহ বা সংহিংসার আকারে বিস্ফোরিত হতে বাধ্য। কিন্তু এত বছর পরেও এই হার্লেম কবিতাটা কেন এত প্রাসঙ্গিক? কি আছে এতে যা আজও আমাদের ভাবায়? এর কারণ হল এর মূল ভাবনা আর শক্তিশালী কাব্যিক কৌশল। দেখুন, কবিতাটার একেবারে কেন্দ্রে আছে বিলম্বিত ন্যায় বিচারের ধারণা। এটা আমাদের সতর্ক করে যে আশাকে বেশি দিন চেপে রাখলে তা ধীরে ধীরে ক্রোধে পরিণত হয়।
এখানে স্বপ্ন আসলে ন্যায়, স্বাধীনতা আর সমতার মতো সর্বজনীন অধিকারের প্রতীক। আর ওই যে কিশমিশ, ক্ষত বা পচা মাংসের মতো ছবিগুলো, সেগুলো হলো সেই অধিকার কেড়ে নেওয়ার ভয়ঙ্কর পরিণতির প্রতীক। হিউজ কিন্তু কিছু অসাধারণ কাব্যিক কৌশলও ব্যবহার করেছেন, যেমন রিটোরিক্যাল কোয়েশ্চেন, মানে এমন প্রশ্ন যা আসলে উত্তরের জন্য করা হয় না, বরং আমাদের ভাবানোর জন্য করা হয়। তিনি সিমিলি বা উপমা ব্যবহার করেছেন, যেমন ভারী বোঝার মতো, আর অ্যানাফোরা অর্থাৎ লাইনের শুরুতে একই শব্দের বারবার ব্যবহার, যেমন ডাজ ইট, এটা কবিতা একটা শক্তিশালী ছন্দ তৈরি করেছে। ল্যাংস্টন হিউজ তো এই প্রশ্নটা করেছিলেন সেই ১৯৫১ সালে। কিন্তু প্রশ্নটা হলো, আজকের এই পৃথিবীতে আমাদের চারপাশে আমরা কোথায় কোথায় এই স্থগিত স্বপ্ন দেখতে পাই? এই প্রশ্নটাই বোধহয় কবিতাটিকে আজও এত জীবন্ত আর প্রাসঙ্গিক করে রেখেছে।